তীব্র দাবদাহে পড়ছে দেশ, বিপর্যস্ত জনজীবন। ইতিমধ্যেই ঢাকা, রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর সহ দেশের বেশ কিছু জেলার উপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে এবং একই সাথে সারা বাংলাদেশে বেশ কিছু কৃষক, স্কুল শিক্ষক সহ অনেকেই এই তীব্র দাবদাহে প্রাণ হারিয়েছেন। এবং কিছুদিন আগেই আমরা একটি স্বস্তির বৃষ্টি দেখতে পেয়েছি, তবে আবহাওয়া অধিদপ্তর বলছে সহসাই তাপমাত্রা নিয়ন্ত্রণে আসছে না। তো এই যখন অবস্থা, এমন পরিস্থিতিতে আমরা আজ কথা বলছি ডাক্তার আয়েশা আক্তার, সহকারী পরিচালক, 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল, ওনার সাথে। এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে যে এই যে তীব্র দাবদাহে জনস্বাস্থ্যে যে ঝুঁকি এবং এটির করণীয় নিয়ে। ডক্টর আয়েশা আক্তার, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি ধন্যবাদ, আমি শুনতে পাচ্ছি। তো জি আপা, আপনাকে স্বাগতম। আপা, শুরুতেই একটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে তীব্র দাবদাহ যাচ্ছে, এতে করে জনজীবনে আসলে কি ধরনের প্রভাব পড়ছে? জি ধন্যবাদ। আমি এখানে উপপরিচালক হিসেবে কর্মরত আছি টিবি হাসপাতালে। তো এখন যেহেতু তীব্র তাপদাহ চলছে, কিছুটা হলো কিন্তু আমরা জানেন যে 2-3 দিন ধরে একটু তাপমাত্রা কিছুটা হলো সহনীয় পর্যায়ে আছে, কারণ মাঝে বৃহস্পতিবার দিন বৃষ্টি ছিল। তো সেই কারণে যে তাপমাত্রাটা ছিল 2 সপ্তাহ ধরে একদম অসহনীয় তীব্র তাপদাহ সারা দেশেই কিন্তু ছিল, কিছুটা হলেও কমে আসছে, কিন্তু এখনো কিন্তু তাপমাত্রা আছে। সেখানে বার্তাটা হলো এই সময় কিন্তু হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কাদের ক্ষেত্রে হয় হিট স্ট্রোক? যারা একনাগাড়ে রোদে দিনের বেলায় দীর্ঘক্ষণ কাজ করে, তাদের ক্ষেত্রে কি হয়, আমাদের শরীরে তো তাপ নিয়ন্ত্রণ যে টেম্পারেচার রেগুলেটর সেন্টার, সেই সেন্টারটা তখন বেশি যদি তীব্র গরমের মধ্যে দিনের বেলা কাজ করে বেশিক্ষণ, তাহলে সেই সেন্টার ব্যবস্থাপনা বন্ধ হয়ে যায়। তখন শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড উপরে উঠে যায়। তখনই দেখা যাচ্ছে হিট স্ট্রোক হয়। তখন বডি থেকে যে ঘামটা হয়, সেই ঘামটা বন্ধ হয়ে যায়, মাথা ঝিমঝিম করে, বমি ভাব পায় এবং অস্বস্তি দেখা দেয়। এক পর্যায়ে ট্রিটমেন্ট শুরু না করলে পেশেন্টের কিন্তু মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি। পেশেন্টটা অজ্ঞান হয়ে যেতে পারে। এই পেশেন্টগুলো খুব ঝুঁকিপূর্ণ। ওনাদের ক্ষেত্রে সবচেয়ে প্রথমে যেটা করতে হবে, যদি কেউ দীর্ঘক্ষণ একনাগাড়ে টানা রোদের মধ্যে কাজ করে, সেক্ষেত্রে যদি তার হিট স্ট্রোক দেখাই দেয়, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে তাকে যেটা করতে হবে, একটা ছায়াযুক্ত শীতল স্থানে অবস্থান করতে হবে। সাথে ঠান্ডা পানি ঝাপটা মুখে দিতে হবে এবং চিকিৎসকের এরপরে পরামর্শটা নিতে হবে যদি তাৎক্ষণিক কোনো ব্যবস্থাপনা আশেপাশে কোনো সাব সেন্টার হাসপাতাল যদি না থাকে। কিন্তু সবার আগে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কি করতে হবে সেখানে, যাতে আমাদের হিট স্ট্রোক না হয়। এই জন্য কিন্তু আমাদের এত সবাইকে সচেতনতা, অ্যাওয়ারনেস করার জন্য বিভিন্ন ধরনের আমাদের বার্তাগুলো থাকে যে তীব্র গরমের মধ্যে, এই গরমের মধ্যে দিনের বেলা যখন বের হবে, অবশ্যই ছাতা, মাথায় দেওয়া টুপি, পানির বোতল সাথে করে নিবি। এবং যারা রোদে কাজ করছে, দিনমজুর বা রিক্সা চালক যারা আছে, শ্রমিকরা, তাদের ক্ষেত্রে পরামর্শ সবাইকে, যারা বাইরে কাজ করছে, যে একনাগাড়ে দীর্ঘক্ষণ বেশিক্ষণ কাজ করবেন না রোদের মধ্যে। খুব বেশি হলে 1 ঘন্টা কাজ করার পরে কিছুক্ষণ ছায়ার নিচে অবস্থান নিবেন, গাছের ছায়া বা যে কোনো তারপরেও আসলে আপনার জীবন জীবিকার তাগিদে সবাইকে আসলে রোদের মধ্যে বের হতেই হচ্ছে, কাজ করতেই হচ্ছে, হয়তো একটানাও কাজ করতে হচ্ছে অনেককে। আমাদের যারা কৃষক রয়েছেন, দিনমজুর, শ্রমিক, সবাইকেই আসলে বের হতে হচ্ছে। ইভেন আপনাকে, আমাকে, আমাদেরকেও এই রোদের মধ্যে বের হতে হচ্ছে। আপনার হিট স্ট্রোকের এই যে যদি হয়েই যায়, সেক্ষেত্রে আপনি করণীয় বলছিলেন, কিন্তু হিট স্ট্রোক হতে যাচ্ছে, এইটা আসলে আমরা বুঝবো কিভাবে? মানে একজন রোগীর কি ধরনের লক্ষণগুলো দেখা দিতে পারে? লক্ষণ হলে যারা দেখা যাচ্ছে দীর্ঘক্ষণ গরমের মধ্যে কাজ করছে, তাদের বেশি দেখা যায়। সেক্ষেত্রে তার দেখা যাচ্ছে যে বডি টেম্পারেচারটা 40 ডিগ্রি উপরে উঠে যাচ্ছে, মানে তার বডি পুরো ঘাম ঘাম হওয়াটা বন্ধ হয়ে যায়, ঘাম তার হচ্ছে না, এবং হলে তার অস্বস্তি লাগছে, মাথা ব্যথা করছে, ঝিমঝিম করছে, বমি ভাব করছে। এটা হলো প্রাথমিক লক্ষণ। অনেকে আছে যে শুরুতে ঘামটা হয় কিন্তু অস্বস্তি লাগতে থাকে, এবং হিট স্ট্রোকের শেষ পর্যায়ে, যেটা আমরা শেষ পর্যায়ে বলি, তখন দেখা যাচ্ছে পেশেন্টটার আর একদম ওই যে রোগীটা যার হিট স্ট্রোক হচ্ছে, তার হলো ঘামটা বন্ধ হয়ে যায়, মাথা ঝিমঝিম করে, এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়, খিচুড়ি হতে পারে। লাস্টের যদি তাৎক্ষণিক চিকিৎসাটাকে না দেওয়া হয়, সেক্ষেত্রে রোগীটা, এই পেশেন্টটা অনেকক্ষণ যে কোনো একনাগাড়ে রোদের মধ্যে কাজ করছে, বুঝতে পারবে হঠাৎ করে তার অস্বস্তি লাগতেছে, বমি লাগছে, এবং তার হলো যে মাথা ঝিমঝিম করা, বুকে শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা করছে, এই টাইপের তার লক্ষণগুলো দেখা যায়। লাস্টের সাথে তার ঘামটাই বন্ধ হয়ে যায়, মাথা ঝিমঝিম করে, এবং দেখা যাচ্ছে যে এটা হলো যে প্রাথমিক পর্যায়ে কি হয়, হাত পা হলো খিচুড়ি হতে পারে। এই যখন সিমটম গুলো দেখা যায়, লক্ষণগুলো দেখা যায়, ভাবে সে ছায়াযুক্ত একটা স্থানে অবস্থান করবে। সে যদি নিজে না পারে, আশেপাশে যে থাকে তার আশেপাশে, তাকে কিন্তু অবশ্যই তাকে নিয়ে একটা ছায়াযুক্ত স্থানে অবস্থান করাবে, এবং
তাৎক্ষণিক ঠান্ডা পানি ঝাপটা তাকে মুছে দিবে এবং তাকে হলো যে আঙুলে যে টাইট পড়া থাকে সেটাকে ঢিলা করে দিবে এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই তাকে নেবে, নিকটস্থ হাসপাতালে ভর্তি করাতে হবে। কারণ এই পেশেন্ট যদি খারাপের দিকে যাচ্ছে, হিট স্ট্রোকে যখন খারাপ হতে যাচ্ছে, তখন পেশেন্টটাকে ঠান্ডা পানি আমাকে দিতে হবে। বগলে বা ঘাড়ের নিচে সব জায়গায় ঠান্ডা বরফটা দিয়ে তাকে কিন্তু শরীরটাকে মেইনলি তার চিকিৎসা ঠান্ডা করতে হবে শরীরটাকে। মানে তার মানে ঘরটাকে ঠান্ডা করতে হবে, তার শরীরটাকে ঠান্ডা করতে হবে। তাহলে তাপমাত্রাকে যখন আমরা নিয়ন্ত্রণ নিয়ে আসবো তখনই কিন্তু পেশেন্ট অনেকটা সুস্থ বোধ করবে। আচ্ছা, এই যে হিট স্ট্রোকের কথা বলছিলেন, এটির সাথেও গরম এলেই বা তীব্র দাবদাহ এলেই আমরা নানান ধরনের আরো বেশ কিছু অসুখ বিসুখ রয়েছে সেগুলো দেখতে পাই, যেমন হচ্ছে পেটের পীড়া, ডায়রিয়া, কলেরা, তারপরে যে শ্বাসকষ্ট সহ ইনফ্লুয়েঞ্জা, এইগুলো আমরা দেখতে পাই। গরমের সাথে এই অসুখগুলোর আসলে সম্পর্কটা কি? আচ্ছা, এখন হলো গরম হলে কি হয়, আমাদের তো শুরুতেই বললাম যে বডি তাপমাত্রা নিয়ন্ত্রণের একটা ব্যবস্থাপনা কিন্তু সিস্টেম আমাদের আছে বডিতে। যখন অতিরিক্ত গরম হয় তখন কিন্তু সেটা সিস্টেমটাকে ঠিক মতো কাজ করে না, তখনই কিন্তু হিট স্ট্রোকের প্রবণতা দেখা যায়। আর এমনি গরমে কি হচ্ছে, যখন আমাদের বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এর মধ্যে বডিটা কাজ করে। যখন গরমটা বেশি বেড়ে যায় তখন কিন্তু সেই বডির যে সিস্টেমটা সেটা কাজ করতে পারে না ঠিক মতো, তখন কিন্তু অনেক বেশি তাকে এফোর্ট দিতে হয়। এই কারণে কিন্তু গরম যখন বেশি পড়ে তখন বডিকে আমাকে 37 এর মধ্যে রাখতে হবে। এই রাখার জন্যই আমাদের কি করতে হয়, বেশি পরিমাণে পানি খেতে হয়। পানিটা কিন্তু আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বডির, আর বডিকে খুব বেশি গরমের মধ্যে রাখতে হয় না। এটা কি হচ্ছে, যখন বডি থেকে ঘাম বের হয়ে যাচ্ছে আমাদের গরমের সময়, তখন কিন্তু ঘামের মধ্যে কিন্তু লবণটা এবং পানিটা বের হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের ওরসালাইন খেতে হয়। তো অনেকে সেটা বুঝে না। পানি শূন্যতা ডেভেলপ করলে কিন্তু দেখা যাচ্ছে রোগীটা এই যে আমাদের জনগণ যারা অসুস্থ হয়ে পড়ে, যেটা হচ্ছে পানি বেরোতে রোগটা বেশি হচ্ছে। কিভাবে হচ্ছে, যখন আমরা বাইরে যাচ্ছি, যারা বাইরে কাজ করছে বিশুদ্ধ পানিটা পাচ্ছে না, অনিরাপদ পানিটা খেয়ে ফেলছে। অনিরাপদ পানিটা খাওয়ার জন্য কিন্তু তার ডায়রিয়াটা দেখা খুব যাচ্ছে। সাধারণত আমরা দেখি যে ঢাকা শহরে যেই আপনার সড়কগুলোতে দেখা যায় যে শরবতের বিজনেস গুলো আমরা দেখতে পাই, এবং মানুষজন সারাদিন যেহেতু বাইরে রোদে ঘুরতেই হচ্ছে, তারা কিন্তু হাতের কাছে খুব সহজেই এই পানিটা পেয়ে যাচ্ছে, শরবতটা পেয়ে যাচ্ছে, চিন্তা না করে খেয়ে ফেলছে, এবং সেটাই নিশ্চয়ই এই রোগগুলোতে আক্রান্ত হওয়ার কারণ। পানি বেরোতে রোগটা যেটা ডায়রিয়া কিন্তু এই গরমে খুব বেশি হয়, কারণ ভিব্রিও কলেরাটা এই গরমে বেশি আধিক্য দেখা যায়। তখন দেখা যাচ্ছে অনিরাপদ পানি খাওয়ার জন্য তার ডায়রিয়া হচ্ছে, তারপরে আমাশয় হচ্ছে, জন্ডিস দেখা দিচ্ছে। এবং সাথে কি হচ্ছে, যখন গরমে ঘেমে যাচ্ছে, এই ঘামটা যখন ঠিক মতো মুছে না, এবং দেখা যাচ্ছে গরমে আমরা বাইরে থেকে এসে মানে বাসা যখন আসছি, ঘামটার নিয়ম হলো যে মুছে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর পানি খাওয়া, গোসল করা। সেটা তো করছে না, ঘামটা বসে যাচ্ছে। ঘামটা বসে কাশি, নিউমোনিয়া বাচ্চাদের বেশি হচ্ছে, বাচ্চারা বেশি ঝুঁকিপূর্ণ, তাদের বয়স্করা হচ্ছে, এবং কাশি সবারই দেখা দিচ্ছে। এই জন্য অবশ্যই গরমের সময় কিন্তু ঘাম হলে ঘামটা মুছে নিতে হবে, পানি খেতে হবে, সাথে ওরসালাইন এবং বিশুদ্ধ খাওয়ার পানিটা খেতে হবে। অনিরাপদ পানি খেলে কিন্তু সমস্যা দেখা দিবে, পানিতে বিভিন্ন ধরনের রোগ বালাই, আমাদের জীবাণুগুলো ঢুকে আমাদের আক্রমণ করবে। আর একটা বিষয় হলো যে গরমের মধ্যে আসলে খেয়াল রাখতে হবে, বাচ্চারা, শিশুরা বয়স্ক যাদের ঝুঁকিপূর্ণ তাদের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখতে হবে। তারা যদি বাসায় আছে, বাবা মাকে খেয়াল রাখতে হবে বাচ্চাদের ঘেমে যাচ্ছে কিনা, ঘামটা মুছে দেওয়া, গোসলটা ঠিক মতো করানো। চাইলে কিন্তু 2 বার গোসল করানো যায় এই গরমের মধ্যে, এবং অবশ্যই গাটা মুছে দিতে হবে, ঠান্ডা লাগানো যাবে না। অনেকে আছে ঠান্ডা পানি খেয়ে ফেলে এই গরমের মধ্যে, প্রচন্ড পরিমাণে ঠান্ডা পানি খেয়ে ফেলে। সেটাতে কি হয়, হঠাৎ করে যদি ঠান্ডা পানি খেয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের বডির যে ব্লাড সার্কুলেশন হঠাৎ করে দেখা যাচ্ছে সেটা কিন্তু দ্রুত করা শুরু করে দেয়। হার্টের প্রেশারটা বেড়ে যায়, তখন দেখা যাচ্ছে আমাদের প্রেশারটা ফল করে। ঠান্ডা পানি খেলে কিন্তু আমাদের বডি বিভিন্ন মেকানিজমের সমস্যা দেখা দেয়। এই জন্য ঠান্ডা পানিটা খাওয়া একদম অ্যাভয়েড করা, পানিটা খেতে হবে। ঠান্ডা পানিটা খেলে ঠান্ডাটা লেগে যায়, কাশি হতে থাকে, এবং তার নাক দিয়ে পানি পড়ে, বিভিন্ন ধরনের মানে তার মানে বডির পোশাকগুলো দেখা দেয়। এই কারণে গরমে সুস্থ থাকতে গেলে সবাইকে মনে রাখতে হবে যে পানিটা ঠিক মতো খেতে হবে, বিশুদ্ধ খাওয়া পানিটা, সাথে ওটস সালাদ যদি খায়, যদি ঘেমে দেয় তাহলে, আর সাথে পুষ্টিকর খাবারটা। এর মধ্যে শাকসবজি, ফলমূল থাকে, ফলমূলে কিন্তু পানি থাকে, তারা কিন্তু ফলমূল খেতে পারে। ফলমূলটা খেলে কিন্তু পানির অভাবটা দূর হয়। সবকিছু মিলে গরমে সবার উচিত আসলে কিভাবে ভালো থাকা যায় সেই উপায়গুলো আসলে আমরা যেগুলো বলছি সেগুলো জেনে সেই অনুযায়ী কাজটা করা। আপনি যে ঠান্ডা পানির কথা বলছিলেন, ঠান্ডা পানি কি আসলে গরমকালে একেবারেই কি খেতে মানা করছেন, নাকি জাস্ট হচ্ছে যে মুহূর্তে শরীর অনেক বেশি উত্তাপ হয়ে আছে, বাইরে থেকে আসছে, সেই সময়টাই খাওয়া যাবে না? খুব বেশি ঠান্ডা পানি আসলে গরমে তো খাওয়াটা না হয় ভালো, কারণ খুব বেশি ঠান্ডা পানি খেলে আমি যখন পুরো বাইরে থেকে এসে ঘরে এসে যখন ঠান্ডা পানিটা গরমের মধ্যে খেয়ে ফেলছি, এই ঠান্ডা পানিটা কিন্তু আমাদের ব্লাড ভেসেলের উপর অনেকটা প্রভাব ফেলে, এবং সেই ক্ষেত্রে বেশি কষ্ট, তখন কিন্তু বডিকে বেশি কাজ করতে হয়। এই কারণে কিন্তু আমাদের ঠান্ডাটা লেগে যায়। ফুসফুসে ঠান্ডা পানিটা লাগলে সেটা কিন্তু আমাদের শ্বাসকষ্ট, তারপরে ঠান্ডা, জ্বর, কাশি এগুলো শুরু হয়ে যায়।
এই জন্য একদম বেশি ঠান্ডা পানি খাওয়া ঠিক না, ঠান্ডা গরম মিলে নর্মাল টেম্পারেচার পানিটা খাওয়া সবচেয়ে ভালো। আর ঘরের ওয়েদারটা কিন্তু নর্মালি রাখতে হবে, একদম খুব বেশি ঠান্ডা করা খুব বেশি গরমও করা যাবে না, ওয়েদারটা যাতে ঘরে ঠিক মতো থাকে তাপমাত্রা সেটাকে খেয়াল রাখতে হবে। আবার আরেকটা বিষয় সেটি হচ্ছে যে এই যে গরমকালে আমরা সবাইকে দেখি যে স্যালাইন খাওয়ার প্রতি তাদের আগ্রহ অনেক বেড়ে যায়, ঠিক স্যালাইন কতটুকু খেতে পারবে একজন মানুষ? দেখা গেল যে সে হয়তো কায়িক পরিশ্রম খুব একটা করছে না, ঘাম ঝরছে না, সেক্ষেত্রে সেই সেই ব্যক্তি অথবা যে ব্যক্তি সারাদিন বাসায় থাকছে, আহ সবাই কি আসলে সেম পরিমাণ স্যালাইন কি খেতে পারে, বা স্যালাইনের আসলে না, কোনো বুঝছি না। আপনারা কোনো কারণ ওজন মেপে দিন কিনা? জি, ধন্যবাদ। অবশ্যই যেহেতু স্যালাইনে হলো যে আপনার লবণটা থাকছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের আমাদের ইলেকট্রোলাইট গুলো থাকে স্যালাইনের মধ্যে। সেজন্য যাদের প্রেশারের রোগী তারা কিন্তু স্যালাইন বেশি খেতে পারবে না, তাহলে প্রেশারটা কিন্তু বেড়ে যাবে তার ক্ষেত্রে। সেক্ষেত্রে যে মানুষটা বাসায় থাকছে, যার ঘাম খুব একটা হচ্ছে না, সে বাসায় একটা মানে ঘাম কোনো ধরনের সমস্যা হচ্ছে না, তা কিন্তু না। হুম, যার খুব বেশি ঘাম হচ্ছে, কায়িক পরিশ্রম হচ্ছে, তার কিন্তু, আর যে বাসায় থাকছে তো সে হলো যে বিশুদ্ধ পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 3 লিটার মানে 12 সেটা খেলে কিন্তু এনাফ। যেগুলো কথা বললাম যে ফলমূল সেগুলো তো সে খাবে। হুম, তখন স্যালাডটা খাবে। আর পানির পরিমাণটা আসলে কিভাবে খাবে, যদি বয়স্ক শিশুদের ক্ষেত্রে কিন্তু ওয়েট অনুসারে কিন্তু পানিটা মেজারমেন্ট করা হয়। সেক্ষেত্রে হলে বাচ্চাদের ক্ষেত্রে যদি বলি 1 বছরের বাচ্চাদের মধ্যে ওয়েট অনুসারে তার হলো যে পার কেজিতে হলে পানিটা তার লাগছে হলো মানে 150 ml। আর যারা বয়স্ক, যারা পূর্ণবয়স্ক যারা মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু 2 থেকে হলো যে 3 লিটার, তার হলো যে ওয়েট অনুসারে তার পানিটা লাগে 50। সেগুলো তার 2 থেকে 3 লিটার পানি এনাফ। এখন সেই যার কিডনি পেশেন্টের যাদের কিডনি পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ খেতে হবে, কারণ অনেক পেশেন্ট আছে পানি রেস্ট্রিকশন করা থাকে, যতটুকু পানি। এইসব কেসগুলো ছাড়া বাকি সবাই যারা সুস্থ নরমাল পরিবেশ আছে তাদের ক্ষেত্রে 2 থেকে 3 লিটার পানিটা এনাফ। তবে একটা জিনিস ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে যে যেহেতু গরমের কালে সবার বেশি অসুস্থতা বাড়ছে, ডায়রিয়া, সর্দি, কাশি সবকিছুই যেমন বাড়ছে, আপনিও বলছিলেন, সেক্ষেত্রে কিন্তু হাসপাতালগুলোতে অনেক বেশি চাপ পড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে আপনি কি পরামর্শ দিবেন? যে একদিকে হাসপাতালে অনেক বেশি চাপ পড়ছে, সেখানে শয্যা পাওয়া যাচ্ছে না, খুব স্বাভাবিকভাবে সবগুলোর একটা হাসপাতালের একটা সিটিং ক্যাপাসিটি রয়েছে, বেডের জি, একটা ক্যাপাসিটি রয়েছে, তো তার অতিরিক্ত হয়ে গেলে সেখানেও কি আসলে অতিরিক্ত চাপাচাপি করে ভালো ট্রিটমেন্ট পাওয়া সম্ভব, নাকি তারা বাসায় থেকে আপনি কোনো পরামর্শ দিবেন যে ট্রিটমেন্ট গুলো তারা ফলো করতে পারে? জি, ধন্যবাদ। যেহেতু হলো যে যদি বলি যে কোভিড এর সময় থেকে যদি শুরু করি, যে ওই সময় আমাদের হাসপাতালের ব্যবস্থাপনা, আমাদের যে পরিমাণ ঢেলে সাজানো হয়েছে, আমাদের বেড সংখ্যা সবই কিন্তু আমাদের জানলেন যে ব্যবস্থা। এরপরে তো আমাদের এরপরে এখন যেহেতু আমাদের হিট স্ট্রোক চলছে বা মানে যে তাপ প্রবাহ চলছে, আমরা তো আসলে চাচ্ছি হিট স্ট্রোক থেকে মানুষকে দূরে রাখার জন্য। ঝুঁকিটা যেহেতু অনেক বেশি, মৃত্যু ঝুঁকিটা, সেই কারণে আমরা চাচ্ছি যে একটা বর্ষ যাতে মারা না যায়। এই জন্য কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর থেকে নির্দেশনা আছে। আমাদের ব্যবস্থাপনার মধ্যে হাসপাতালে যা বেড আছে, আলাদা করে পেশেন্ট আসলে তাদেরকে ব্যবস্থাপনা আমরা আনতে পারি। এবং সবাই প্রশিক্ষিত ডাক্তারই আছে, সবাই কিন্তু জানে কিভাবে ট্রিটমেন্ট করতে হয়। আমাদের ব্যবস্থাপনার মধ্যে এখনো পর্যন্ত কিন্তু আমাদের জনবল যা সংকট যা আছে সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। ব্যবস্থাপনা আমাদের স্যালাইন বা স্যালাইন যা যা দরকার এখনো পর্যন্ত কিন্তু আমাদের স্টকে যা আছে সেগুলো আমরা চিকিৎসা চালিয়ে যেতে পারবো। কিন্তু মানুষের বোঝা উচিত যে খুব বেশি কিন্তু ক্ষেত্রে ঝামেলা, যাদের শিশুদের ক্ষেত্রে যেহেতু নিউমোনিয়া বেশি হচ্ছে, আসলে সিট পাওয়া যাচ্ছে না, এক্ষেত্রে যাতে নিউমোনিয়া যাতে না হয়, ওই বাচ্চাটা বা বয়স্ক যারাই আছে না কেন, তাদের যাতে শুরুতে ভালো হয়ে যায়, সেই জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা উচিত সবার ক্ষেত্রে, যাতে এই ঠান্ডাটা না লাগে। ঠান্ডা লাগার আগে এই কারণে সবার উচিত আসলে ব্যবস্থাপনার মধ্যে আনা। ব্যবস্থাপনা তো হাসপাতাল আছেই, সিট আছে এবং যা আছে আমাদের কিন্তু সেটা নিয়ে আমরা চালিয়ে যেতে পারবো। মানুষ সুস্থ থাকুক, মানুষের অসুস্থতা যাতে না হয়, এই জন্য সবার উচিত আসলে এই যে আমাদের যে প্রচারণামূলক বার্তা আমরা দিয়ে থাকি যে মানুষকে গরমের মধ্যে কিভাবে ভালো থাকা যায়, কি কি খেলে ভালো থাকবে এবং কি কি উপায় বের করে সে ভালো থাকতে হবে, সেগুলো মেনে চলা। যখন বের হবে রোদের মধ্যে, অবশ্যই ছাতা, সানগ্লাস, পানির বোতল সাথে করে নিয়ে যাওয়া এবং প্রখর রোদে হলো যে বেশিক্ষণ কাজ না করা, রেস্ট নেওয়া, যারা ঘরে আছে তারা যেন ঘেমে না যায়, পানিটা ঠিক মতো খায়, এই টাইপের বার্তাগুলো সবার মধ্যে এখন ছড়িয়ে দেওয়া ভালো, যাতে মানুষ বুঝতে পারে যে কিভাবে ভালো থাকা যাবে। প্রতিকূল ব্যবস্থা গড়ে তো
আমরা আসলে অনেক বিষয় নিয়েই আজকে কথা বলছিলাম। এই যে গরমে তীব্র দাবদাহে যে সমস্যাগুলো হচ্ছে সবকিছু মিলিয়ে, এবং আপনি বেশ সুন্দর করে কিছু পরামর্শ আমাদেরকে দিয়েছেন, আমাদের সঙ্গে থেকেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যে আপনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে এই গরমে, এই তীব্র তাপদাহের মধ্যে সবাই যাতে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলে ভালো থাকে, সুস্থ থাকে, সবার জন্য শুভকামনা। জি দর্শক, যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সবাইকে একটি কথা বলতে চাই যে জীবনে বাঁচার জন্য আসলে কাজ তো করতেই হবে, কিন্তু সেই জন্য যে এখন যে তীব্র দাবদাহ যাচ্ছে, এই দাবদাহের মধ্যে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার যেমনটি পরামর্শ দিচ্ছিলেন যে একটু বিরতি নিয়ে নিয়ে কাজ করা, শরীরটাকে যথাসম্ভব একটু ঠান্ডা রাখা, এই নিয়মগুলো ফলো করা, একই সাথে যে আপনি একটু তরল খাবার বেশি করে খাবেন, এই নিয়মগুলো কিন্তু অবশ্যই মেনে চলার চেষ্টা করা উচিত আমাদের প্রত্যেককে। কারণ সবার আগে তো নিজের জীবন, নিজের জীবন বাঁচলেই তারপরেই তো জীবিকা, সবকিছু যা কিছু রয়েছে। সবাই এই নিয়মগুলো ফলো করবেন, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের নিয়মিত আয়োজন সমীকরণে চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন। আমাদের আগামী এপিসোডে নিশ্চয়ই অন্য কোনো বিষয়, অন্য কোনো বিশেষজ্ঞ নিয়ে আমরা আবারও আলোচনায় ফিরবো। সে পর্যন্ত আমাদের বিডি আর্কাইভের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।